দার্জিলিং কুইন অফ হিলস নামেও যার পরিচিতি। সান্দাকফু থেকে ফেরার সময় আমরা দার্জিলিংয়ে একদিন স্টে করে তারপর এনজেপিতে ফিরে আসি। ফেরার পথে আমরা চিত্রেতে কিছুক্ষণ স্টে করি। সান্দাকফুতে যাওয়ার সময় চিত্রেতে নেমেছিলাম, কিন্তু এতটা কুয়াশা তখন ছিল না। চারিদিকে এতটাই কুয়াশা যে কিছুই ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু যতটা দেখা যাচ্ছে সত্যি অসাধারণ লাগছিল। চিত্রেতে কিছুক্ষণ স্টে করি এবং এখানে আমরা বাড়ি থেকে আনা গ্যাসের ক্যান এবং ছোট চুলা এনে প্যান এনে আমরা নিজেরা ম্যাগি বানিয়ে খাই। এটার একটা আলাদাই আমেজ। গ্রুপে ট্যুর করলে এগুলো একটা আলাদাই অ্যাডভান্টেজ, যেগুলো সত্যি অসাধারণ একটা, আপনারা নিজেরাও করে দেখবেন একবার। হলো ল্যান্ড রোভার। থেকে দার্জিলিং পৌঁছাতে প্রথমে আপনাকে মানেভঞ্জন নামতে হবে। সান্দাকফু থেকে দার্জিলিং এর ডিস্টেন্স প্রায় 70 থেকে 80 কিলোমিটার মতো। মানেভঞ্জনে নামি এবং আগের দিনে ড্রাইভার দাদার সাথেই আবার আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিই। প্রায় অনেকটাই রাস্তা আমাদের একদিনে কভার করতে হলো। মানেভঞ্জন থেকে দার্জিলিং এ যাওয়ার রাস্তাটা অনেকটাই সুন্দর, কিন্তু অত্যন্ত কুয়াশা থাকার কারণে আমাদের অনেকটাই কিছুই দেখতে পাচ্ছিলাম না রাস্তাতে। আজকে আমরা দার্জিলিং এ স্টে করব এবং কাল সকালবেলাতে উঠে আমরা সাইট সিন করতে করতে এনজেপিতে পৌঁছাবো। দার্জিলিং যাওয়ার পথে কোনো একটা বৌদ্ধ মন্দির এটা। দার্জিলিং এর রাস্তাগুলো অত্যন্ত জ্যাম থাকে, তাই অল্প রাস্তা হলেও অনেকটাই সময় লাগে। জ্যাম না থাকলে আমরা হয়তো দুপুরের মধ্যেই পৌঁছে যেতাম, কিন্তু দুপুরের মধ্যে পৌঁছাতে পারলাম না। পৌঁছাতে প্রায় বিকাল হয়ে গেল। কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। আর দেখতে দেখতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দার্জিলিং এর এই বিখ্যাত জ্যাম, প্রায় ঘন্টা 2 লাগলো এই জ্যাম কাটিয়ে যেতে। ওই যে রাস্তার পাশে দেখা যাচ্ছে ওটা হলো টয় ট্রেনের রাস্তা। দার্জিলিং এ আসলে টয় ট্রেনের একটা আলাদাই মজা আছে। ওটার জন্য আপনি ডাইরেক্ট আইআরসিটিসি থেকে অনলাইনে টিকিট বুক করতে পারবেন বা স্টেশনে গিয়েও টিকিট নিতে পারবেন। আবারও জ্যাম। আসলে দার্জিলিং এর রাস্তাগুলি অত্যন্ত সংকীর্ণ হওয়ার কারণে এই রকম অবস্থা হয়। একটা রাস্তা দিয়ে আগে কিছুটা গাড়ি পাস করিয়ে নেওয়া হয় আর তারপর এদিকের গাড়িগুলো আবার পাস করানো হয়। যেতে যেতে পথে বাতাসের লুপ পড়ে। ট্রেনটা, যে টয় ট্রেনগুলো থাকে সেগুলো একটা লুপ তৈরি করে গোল মতো করে সেখান থেকে পথ চলাচল করে, এই জন্য নাম হয়েছে বাতাসিয়া লুপ। ওই যে দেখা যাচ্ছে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। টয় ট্রেনগুলো যাওয়ার সময় এখানে কিছুক্ষণ স্টে করে। যেতে যেতে রাস্তাতে টয় ট্রেন আসে, দেখো এই যে যাচ্ছে। তারপর যাওয়ার পথে একটা মনেস্ট্রি পড়ে। এটার কি মনেস্ট্রি, কি নাম আমার জানা নেই, তো আমাদের হাতে সময় কম থাকায় আমরা এগুলো সাইট সিনগুলো করতে পারিনি। এই যে স্টিম ইঞ্জিনটা, এটা দার্জিলিং স্টেশনের বাইরে। মেবি ইঞ্জিন হয়তো চেকিং করা হচ্ছে এখানটাতে। ওই যে ওটা দেখা যাচ্ছে দার্জিলিং স্টেশন। দার্জিলিং এ এসে আমাদের ঠিক এই ঘড়ির কাছটাতে নামিয়ে দেওয়া হয়। এর ওপাশে গাড়িগুলি যায় না, অন্য গাড়ি ভাড়া করতে হয় বা হেঁটে হেঁটে যেতে হয়, বা আপনারা বাইকের সুবিধাও পেতে পারেন। আমরা যে হোটেলে নামবো সেটা হলো হোটেল জোডিয়াক। এই যে দেখা যাচ্ছে, যারা ওপরে উঠতে পারে না তাদের জন্য স্কুটি বা বাইকের ব্যবস্থা আছে, ভাড়া করা যায়, তারা সেইভাবে যেতে পারো।
হোটেল জোডিয়াকে আমরা এই রুমটাতে থাকি। এখান থেকে বাইরের ভিউটা অত্যন্ত সুন্দর। কুয়াশার কারণে এখন কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু রুমটা অত্যন্ত সুন্দর। এখানকার পার হেড কস্ট 800 থেকে 1200 টাকার মধ্যে পড়বে। তাহলে আমরা একটু হাঁটতে বার হলাম এবং এই যে সেই বিখ্যাত ক্যাবিন টেরেসের সামনে দিয়ে আমরা মেল রোডের দিকে চললাম। হোটেল থেকে মেল রোড প্রায় 1 কিলোমিটারের কাছে। তারপর রাস্তা যেতে যেতে হোপটাও আমাদের সামনে আসে। এখানে ছবি তোলার জন্য অলওয়েজ ভিড় লেগেই থাকে। দার্জিলিংয়ে মেল রোডে এতটাই ভিড় যে মনে হচ্ছিল যেন ধর্মতলাতে চলে এসেছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে আস্তাবলের সামনে আসি এবং এখানে ঘোড়া রাইড করানো হয়। আজকে দশমী ছিল, তাই এখানে পুজোরও আয়োজন হচ্ছিল। এই যে দোকানটাতে খুব সুন্দর ফুলের তোড়া বিক্রি হচ্ছে। আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, তাই মহাকাল মন্দিরের দিকে আর গেলাম না। আমরা চলে আসলাম একটু কেনাকাটা করতে। বিকালবেলা সন্ধ্যার দিকে দার্জিলিংয়ে প্রচণ্ড ভিড় থাকে এবং প্রচুর শীতবস্ত্র থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হয়। আপনারা বাড়ির জন্য কেনাকাটা করে নিতে পারবেন সন্ধ্যার টাইমে। এখানকার চাদরগুলো অত্যন্ত সস্তা, আমার তো মনে হলো তাই। 200 টাকায় ভালো ভালো চাদর বিক্রি হচ্ছিল। এটা হলো মেল রোডের পুজো মণ্ডপ। খেয়ে বোঝাই যাচ্ছিল না যে এটা একটা পুজো মণ্ডপ, একদম অরিজিনাল মন্দিরের মতো লাগছিল। এই যে দোকানটা অত্যন্ত সুন্দর করে সাজানো আছে, আর বিভিন্ন বৌদ্ধ মূর্তি থেকে শুরু করে বিভিন্ন বৌদ্ধিক অলংকার, চায়ের কাপ, চাদর, সমস্ত রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। দোকানটিতে বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিসও ছিল, যা দাম বহুমূল্য। একটা ঘন্টাতে দাম ফেলা ছিল দেখলাম প্রায় 3000 টাকার মতো। সকালে ভোর ভোর উঠে আমরা স্নান সেরে বেরিয়ে পড়লাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। মহাকাল মন্দিরে যাওয়ার এই রাস্তাটা অত্যন্ত সুন্দর, প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। এই রাস্তা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে, দু চোখ জুড়িয়ে যাওয়ার সৌন্দর্য। এরপর মহাকাল মন্দিরের সামনে চলে আসলাম। এই যে এটা সিঁড়িটা দিয়ে আমাদেরকে উপরের দিকে উঠে যেতে হবে। প্রায় অনেকটাই সিঁড়ি, অনেকটাই রাস্তা উপরের দিকে উঠে তারপর মহাকাল মন্দির আসে। সিঁড়ির ঠিক ডান পাশটা এরকম পাহাড়ে ঘেরা মেঘেদের আনাগোনার সৌন্দর্য দেখা যাচ্ছে। এখানে অনেকগুলি বানর সেনা দেখা যাচ্ছিল। ওই যে উপরে এই যে রাস্তা দিয়ে আমরা যেতে যেতে দেখছিলাম গাছের ডালে মাথার উপর অনেকগুলি বাদর দেখা যাচ্ছিল। একটা মা বাদর তার বাচ্চাকে খুব সযত্নে আদর করছিল। অনেকটা উপরে উঠে আসার পরে অ্যাটলিস্ট আমরা মহাকাল মন্দিরে পৌঁছালাম। এই মন্দিরটা পুরো একটা পাহাড় জুড়ে কেটে তৈরি করা হয়েছে। এর ইতিহাস আমার জানা নেই, কিন্তু জায়গাটা অত্যন্ত শান্তিপূর্ণ। সেগুলো কোথায়? অনেক দেশ বিদেশের মানুষ এখানে এসে ভক্তি ভরে পুজো অর্চনা করছে, কেউ কেউ ফটো তুলতে ব্যস্ত। এই যে থাম্বাগুলো আছে, এগুলি প্রত্যেকটা ঘোরাতে ঘোরাতে তারপরে মন্দির পরিক্রমা করতে হয়। এটি হলো মেন মন্দির, যেখানে হিন্দু ধর্মের আরাধ্য শিবকে পুজো করা হয়। আমরা এক পাশ দিয়ে আসলাম এবং অন্য পাশ দিয়ে বার হব, আর বার হতে হতে দেখলাম মহাকাল মন্দির দিয়ে নামতে নামতে ঠিক এরকম একটা সুন্দর দৃশ্য দেখেই চোখটা আটকে গেল।
আমরা এখন দার্জিলিং স্টেশনের দিকে যাব। আমরা ঘুরপথে যাচ্ছি, একটু দূরে পড়বে রাস্তাটা। প্রায় ৮ ঘন্টার বেশি হেঁটে আমরা পৌঁছালাম দার্জিলিং স্টেশন। বিখ্যাত দার্জিলিং স্টেশন। এখান থেকে বাইরের দৃশ্যটা অত্যন্ত সুন্দর, না দেখলে খালি চোখে বিশ্বাস করা যাবে না যে পৃথিবীতে এত সুন্দর জায়গাও আছে। ওই যে দূরে পাহাড়ের বুকে ঘর বাড়িগুলো দেখো, যেন মনে হচ্ছে কেউ খেলনার মতো সাজিয়ে দিয়ে গেছে রং বেরঙের ঘর বাড়িগুলো। এই যে সেই বিখ্যাত টয় ট্রেন, এগুলির ভাড়া 1500 থেকে 1700 টাকা করে পড়ে পার হেড। যেটি আপনারা চাইলে টিকিট কাউন্টার থেকে এখানে অথবা আগে থেকে আইআরসিটিসি থেকেও বুক করতে পারবেন। পর আমরা 9টার দিকে রুমে পৌঁছে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম সাইট সিনের উদ্দেশ্যে। কিন্তু গাড়িতে ব্যাগ থাকায় আমাদেরকে আসতে দিচ্ছিল না সাইট সিন করতে, তাই একটু ঘুরপথে গাড়িওয়ালা দাদা আমাদেরকে নিয়ে আসলো। যদি কারো সাইট সিন করার ইচ্ছা থাকে তাহলে গাড়ির মাথায় করে কেউ ব্যাগপত্র বা লাগেজ নিয়ে বার হবেন না। রাস্তায় এক জায়গায় জ্যামে পড়ি এবং এখানে দেখো মেঘগুলো কিভাবে উড়ে যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। এট ফার্স্ট আমরা পশুপতি মার্কেট নামবো, যেটা নেপালের মধ্যে পড়ছে, এবং সেখান থেকে যাব আমরা গোপালধারা টি এস্টেট, তারপর সেখান থেকে মিরিক, তারপর মিরিক হয়ে আমরা যাব এনজেপি স্টেশন। এখানকার এই রাস্তাটা খুবই সুন্দর, পাইন গাছের অত্যন্ত সুন্দর বন। আমরা নেপালের পশুপতি মার্কেটে পৌঁছে গেলাম। এখানে পুলিশ কাকুকে আইডি কার্ড দেখাতে হবে, আধার কার্ডে কোনো কাজ হবে না, আইডি কার্ডই লাগবে। তাই সকলে আইডি কার্ড অবশ্যই কাছে রাখবেন। এখান থেকে পশুপতি মার্কেট অনেকটাই দূরে, অনেকটাই নিচে নামতে হবে, আর যখন আপনারা ফিরে আসবেন তখন ওঠা খুবই কষ্টকর। এখান থেকে গাড়ি নিলে আপনাদের ওই 900 টাকা পড়বে যেতে আর আসতে, আর যদি শুধু একবারই যান তাহলে 500 টাকা পড়বে একটা গাড়ি। ওই যে দেখা যাচ্ছে নেপাল বর্ডার, ওটা। আমি তো বলবো যদি কারো পায়ের জোর থাকে তাহলে খুব বেশি রাস্তা নয়, আধা ঘন্টা মতো রাস্তা, আপনারা চাইলে পায়ে হেঁটেই চলে যেতে পারবেন। আরেকটা কথা সবাইকে সাবধান করে রাখি যে এই যে নেপাল মার্কেটে কেনাকাটা করার সময় অবশ্যই জিনিসপত্র যাচাই করে তারপর কিনবেন। নেপালের মধ্যে ঢুকে আমি খুবই, এটা হলো একটা পাবলিক টয়লেট, আর এখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে নেপাল মার্কেটের দিকে। এই টয়লেটে অত্যন্ত নোংরা, জলের কোনো ব্যবস্থা নেই। একটা জিনিস আমি খেয়াল করলাম, এখানে প্রতিটা দোকানেই দেখলাম মদ বিক্রি হচ্ছে। নেপালের ঘর বাড়িগুলো একটু অন্যরকম, অনেকটা সুন্দর। অ্যাট লাস্ট অনেকটা হাঁটার পর আমরা মার্কেটে পৌঁছালাম। অনেকটাই দূরে এই মার্কেটটা, কিন্তু আজকে বিজয়া দশমী থাকার কারণে অনেকগুলি দোকানই দেখলাম বন্ধ আছে, আর সব দোকানেরই দাম একটারও কমাচ্ছিল না বিজয়া দশমীর কারণে। তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে জিনিসপত্র কেনার আগে দাম যাচাই করে নেবেন, অনেক নকল জিনিস এখানে বিক্রি হয়, তাই কেনার আগে সবাই সচেতন থাকবেন। নেপাল বর্ডারকে আমরা টাটা বাই বাই করে বেরিয়ে গেলাম এবং এর পরের গন্তব্য আমাদের গোপালধারা টি এস্টেট। গোপালধারা টি এস্টেটে পৌঁছে আমরা চা বাগানের একটা আলাদাই সৌন্দর্য উপভোগ করলাম। রাস্তার দুই পাশে শুধু চা বাগান আর চা বাগান। আচ্ছা, একটা কথা বলে রাখি, চা বাগানে যাওয়ার আগে সবাই সাবধান থাকবেন, কারণ বর্ষাকালে যারা আসবেন তাদের
উদ্দেশ্যে বলা যে এখানে কিন্তু জোঁক আছে, তাই অবশ্যই সবাই দেখে শুনে আসবেন। আগে এই চা বাগানটা সকলের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু এখন এখানে পর্যটকদের আসা বন্ধ করা হয়েছে, কারণ মানুষজন এসে এখানে এত পরিমাণে বিরক্ত করে, সমস্ত চা পাতা ছিঁড়ে ফেলে, তাই এখানে এখন পর্যটকদের আসা বন্ধ করা হয়েছে। গোপালধারা টি এস্টেট হলো একটা কোম্পানি যার আন্ডারে অনেকগুলো চা বাগান আছে, তাই জায়গাটার নাম হয়ে গেছে গোপালধারা টি এস্টেট কোম্পানি। এখানকার চা জগৎ বিখ্যাত, আর এরকম স্টলে চায়ের পাতা বিক্রি হয়। 100 টাকা দামের যদি আপনারা 10 পিস চায়ের পাতা নেন তাহলে 4টে ফ্রি দেওয়া হয়। সময় কম থাকায় আমাদের বেশিরভাগ সাইট সিনগুলোই করা হয়নি, মাত্র হাতে গোনা কয়েকটা জায়গাতে গেলাম। দার্জিলিংয়ে সবগুলো সাইট সিন কমপ্লিট করতে গেলে আপনাদেরকে 2 থেকে 3 দিন এখানে স্টে করতে হবে। নেক্সট টাইম আসলে অবশ্যই সব সাইট সিনগুলো করে আপনাদের দেখাবো। চা বাগানের অত্যন্ত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম মিরিকের উদ্দেশ্যে, এবং সেখানে বাকি সময়টুকু কাটিয়ে আমরা এনজেপি স্টেশনের দিকে রওনা দেব। আমরা মিরিকে পৌঁছে গেলাম। এখানে গাড়ি পার্কিং করে আমরা ভিতরের দিকে ঢুকবো। এটা হলো সেই বিখ্যাত রডোডেন্ড্রন গাছ, এটা থেকে বিভিন্ন ধরনের মদও তৈরি হয়। দার্জিলিং এর অন্যতম সাইট সিন প্লেস মিরিক লেক। জাস্ট কুয়াশাটা দেখো কিভাবে বয়ে চলেছে। মিরিকে সারা বছরই এরকম নাগরদোল্লা আর দোকানপাট থাকে, যেন একটা মেলা বসেছে। মিরিক পার্কে ঢুকতে গেলে এখান থেকে টিকিট কাটতে হয়, পার হেড 20 টাকা করে পড়ে। পার্কের মধ্যের দৃশ্যটা ঠিক এরকম। যেদিকে তাকাবে সেদিকে এরকম সুন্দর দৃশ্য। ওই যে দূরে ওটা হলো মিরিক লেকের ব্রিজ, এপার থেকে ওপারে যাওয়ার জন্য। মেঘেদের আনাগোনাটা দেখো, কিছুক্ষণের মধ্যেই চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। খুব অল্প সময়ের মধ্যে এই যে পরিষ্কার সিনারিটা দেখা যাচ্ছে, এটা আর দেখা যায় না, চারিদিকে মেঘ আর মেঘময় হয়ে যায়। এরপর আমরা ব্রিজটার উপর দিয়ে গিয়ে হাঁটতে থাকি, এবং হাঁটতে হাঁটতে দেখো ওই যে কেমন দেখাচ্ছে, কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না। একটু আগে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর কিছুই দেখা যাচ্ছে না। এখানে হর্স রাইডিংও করা হয়, এবং একবার নিয়ে যাবে আর নিয়ে আসবে তার জন্য 200 টাকা লাগবে। এছাড়া প্রি ওয়েডিং শুটিংও এখানে হয়। এই রাস্তা ধরে খানিকটা উপরের দিকে গেলে একটা মন্দির মতো পড়ে। এরপর কিছুটা এগিয়ে গিয়ে এখানটাতে বিভিন্ন ধরনের ফলমূল ও মুড়ি মশলা, ফুচকা ইত্যাদি বিক্রি হচ্ছিল। সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে একটা ফুচকা আপনি নিলে 10 টাকা পড়বে। বন্য শুঁয়োপোকা এটি অনেকটাই বড় ছিল, আর আমার সাথে যে ছিল সে বলছিল এটা নাকি কুকুরের গায়ের লোমের মতো এর পলকগুলো। ক্যামেরাতে দেখলে হয়তো বোঝা যাচ্ছে না যে কতটা বড়, কিন্তু এটা অনেকটাই বড় ছিল। এত বড় শুঁয়োপোকা আমি দেখিনি কখনো। উপরে মন্দিরটা দেখা যাচ্ছে, আমরা আর উপরের দিকে গেলাম না। মিরিক লেকে এসে সবাই সাবধান থাকবেন, কারণ এখানে মেলার মধ্যে অনেকগুলি জুয়ার দোকান বসে। এদের নিজেদের লোকেরা আশেপাশটা ঘিরে থাকে এবং এমন ভাবে আপনাকে ঠকিয়ে নেবে যে আপনি বুঝতেও পারবেন না। আমাদের সামনে একজনার প্রায় 3000 থেকে 4000 টাকা মতো হস্তগত করেছিল এরা, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে দেখারও দরকার নেই, আর খেলাতে পার্টিসিপেটও করবেন না। আজকের ভিডিও আমার এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।